আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা, নেতাকর্মীদের জোরালো বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকারের 10 মাসে পৌঁছেও ব্যর্থ গণ অধিকার পরিষদের ক্ষোভ। সন্ধ্যার মধ্যে ঝড়ের সতর্কতা, দেশের 7টি অঞ্চলে বাড়ছে বাতাসের দাপট। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন। সীমান্তের পেছনে প্রহর, ভারতের গোপন পরিকল্পনা। ওয়াশিংটনে ভয়ঙ্কর হামলা, ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা। পিএসএল ক্রিকেটে বাংলাদেশের চমক, 3 ক্রিকেটার এক দলে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ না পড়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কাকরাইল মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে তাদের মুখে ছিল জোরালো দাবি ও জোয়ারে ভরা স্লোগান। সেখানে উপস্থিত নেতাকর্মীরা যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে। তারা জানিয়ে দেন, ইশরাকের শপথ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাতভর কাকরাইলে অবস্থান করে এই আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। একই সঙ্গে ইশরাক হোসেনও নিজে যোগ দেন এই আন্দোলনে। বিকেল 4টার দিকে তিনি প্রধান বিচারপতির বাসভবনের পাশের রাস্তা দিয়ে কাকরাইলের আন্দোলনের স্থানে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা তার গাড়ি ঘিরে ধরে জোরালো স্লোগান দিতে থাকেন। ইশরাক হোসেনও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মুসাফা করেন। নেতাকর্মীদের মুখে শোনা যায়, আসিফের চামড়া তুলে নেব আমরা, ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ সারি নাই। এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার ও শহীদ জিয়ার সৈনিকেরা এক হও এক হও, এই ধরনের স্লোগান। দফা 1 দাবি 1, হাসিবের পদত্যাগ। আমরা চাচ্ছি, যেহেতু আদালতের রিট খারিজ হয়েছে, আমরা এই মুহূর্তে চাচ্ছি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ সহ এদের আমরা দফা একটাই, এদের পদত্যাগ, এবং আমরা শপথ নিয়ে আমরা নগর ভবনে যাব। এই ইশরাক ভাইকে নিয়ে যে টালবাহানা করছে, শপথ নিয়ে যে আইনের বিরুদ্ধে সে খেলা খেলছে, সামনে যে লীলা খেলা খেলবে না নির্বাচন নিয়ে, তার কি নিশ্চয়তা আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এখন 10 মাস অতিক্রম করেছে, তবে দেশের সাধারণ মানুষ ও সংগঠনগুলো মনে করছে এই সময়ের মধ্যে দেশকে স্থিতিশীল করার সক্ষমতা দেখাতে পারেনি সরকার। এই দাবি করেছেন গণ অধিকার পরিষদ। 22 মে বেলা 11:30টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এই বিষয়ে আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি ছাড়াও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে। এই আন্দোলনগুলো সরকারের ওপর মানুষের আস্থার কমে যাওয়ার বহিঃপ্রকাশ। সংগঠনের মতে, সরকারের যদি নিজের উদ্যোগে মানুষের দাবি পূরণে এগিয়ে আসতো, তবে এই ধরনের জনভোগান্তি সৃষ্টি হতো না। গণ অভ্যুত্থানের মাধ্যমে দাবি আদায়ের জন্য আন্দোলন করা বা চাপ সৃষ্টি করা দুঃখজনক উল্লেখ করে তারা বলেন, বর্তমানে সরকার উদাসীন মনে হচ্ছে। দেশের স্বার্থে তাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রারও আমরা কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না। সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের শামিল। আগামী 1 সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন শুরু করতে হবে। এনসিপির উপদেষ্টা ও সরকারের দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। ঢাকা শহরে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন, সরকারের উপর মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ। সরকার নিজ থেকে মানুষের দাবি দাওয়া পূরণের উদ্যোগ নিলে এভাবে জনভোগান্তি সৃষ্টি হয় না। এক্ষেত্রে সরকারের উদাসীন মনোভাব পরিলক্ষিত হয়েছে। জাতীয় নির্বাচন যত দীর্ঘায়িত হবে, সংকট তত বাড়বে। এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন। এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছেন। নির্বাচন কমিশন সকল দলের সাথে আলোচনা করে নেওয়া হলো। আমরা নাম দিয়েছি, আমাদের সাথে আলোচনা করা হলো, বিএনপির সাথে, জামাতের সাথে, এই ছাত্রদের সাথে, সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করে আমরা ওনাদের সাথে 2 দফায় কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, তাদের সেই ভীষণ আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি।
সেখানে এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন, এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছেন। আরে ভাই, তোমাদের তো নিবন্ধন হয় না, একটা অনিবন্ধিত দল তো নির্বাচন কমিশনের হিসাব নিকাশই নাই। সেখানে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা কর্মসূচি করছে, নির্বাচন কমিশন ঘেরাও করা হুমকি দিচ্ছে, তাদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে। তারা নিবন্ধিত হোক, তারপরে নির্বাচন কমিশনে যাবে, আর তারপরেও তো ছাত্র প্রতিনিধি হিসেবেও তো এই নির্বাচন কমিশন গঠনে তারা মতামত দিচ্ছে। প্রকৃতি যখন তার রূপ বদলে নেয় তখন আমাদের সতর্ক ও সচেতন থাকাই একমাত্র সমাধান। ঢাকাসহ দেশের 7টি গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সতর্ক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসের সংশোধনী এসেছে। ঝড়ের এই মুহূর্তে সবাই যেন নিরাপদে থাকে, তাই অপ্রয়োজনীয় বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আশঙ্কা অনুযায়ী ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এই এলাকাগুলোর নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে। এই সতর্কতা যেন যথাযথভাবে মানা হয় এবং সাধারণ মানুষ যেন ঝড়ের সময় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেন, সেটাই এখন সবচেয়ে জরুরি। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের জন্য আপোষহীনভাবে কাজ করতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় ঠিক করতে হবে। ফুয়াদ আরও বলেন, বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত হতে দেওয়া যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে হবে। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, বাংলাদেশের 15 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে প্রত্যাবর্তনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ঐক্য অপরিহার্য। বন্দর ও মানবিক করিডর প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিদেশি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মানেই যেন দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার বেলা 12টার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনের পরিণতিতে 6টি যুদ্ধ বিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের মুখোমুখি হয়ে এখন ভারতের মনোভাব পরিবর্তনের পথে। দেশটি এখন কূটনৈতিক পথে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে শান্তিপূর্ণ সমাধানের জন্য নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে। প্রতিবেদনে উঠে এসেছে, পাকিস্তানের বিরুদ্ধে এই সামরিক অপ্রাপ্তির পর ভারতের নতুন কৌশল হল কূটনৈতিক তৎপরতা। নয়াদিল্লি গঠন করেছে 7টি সংসদীয় কূটনৈতিক দল, যেখানে দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আক্রমণে 6টি যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের দগদগে ক্ষত নিতে বাধ্য হয়েছে ভারত। সামরিক পরাজয় ও আকাশে ক্ষতবিক্ষত হয়ে দেশটি এখন কূটনৈতিক দৌড়ে ফিরতে চায়। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লি এবার কৌশলী কূটনৈতিক তৎপরতায় নামল। এর অংশ হিসেবে গঠিত হয়েছে 7টি সংসদীয় কূটনৈতিক দল। এই দলগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ সহ গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সফর করবে। মূল লক্ষ্য হবে অপারেশন সিঁদুর সংক্রান্ত ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা। বিদেশি সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এই সফরে অংশ নেবে দলগুলো। অতিরিক্তভাবে ভারত প্রায় 70টি দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্রিফ করার পরিকল্পনা নিয়েছে। জিও নিউজের রিপোর্টে বলা হয়েছে, এই ব্রিফিংয়ে ভারত অপারেশন সিঁদুরের সময় লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের ও স্থাপনাগুলোকে জঙ্গি সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে। সূত্র অনুযায়ী স্যাটেলাইট চিত্র, গোপন যোগাযোগ, গোয়েন্দা প্রতিবেদন ও কারিগরি তথ্য উপস্থাপন করে ভারত দাবি করবে, কাশ্মীরের পেহেলগামের ঘটনার সঙ্গে লস্কর-ই তৈয়বা ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের মতো গোষ্ঠীগুলোর সম্পর্ক ছিল। এখন ভারত কূটনীতির নতুন দিগন্তে পা রাখছে, যাতে সে নিজের অবস্থান শক্ত করে তুলে ধরতে চায়। তবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যর্থতার ক্ষত এখন অজস্র প্রশ্নের মুখোমুখি, আর সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে বলীয়ান কূটনৈতিক চেষ্টাই এখন মূল।
এবি নিউজ ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এই ভয়ঙ্কর ঘটনার স্থান ছিল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে। তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এই নির্মম হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। এখনও এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও হামলার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার প্রধান ক্রিস্টি নোম বলেছেন, নিহত 2 ব্যক্তি, একজন পুরুষ ও একজন নারী, ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন। বিবিসির খবর অনুযায়ী স্থানীয় সময় বুধবার রাত 9টা 5 মিনিটে এই ঘটনা ঘটে। তখন তারা ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হচ্ছিলেন। সেই সময় খুব কাছ থেকে তাদের উপর গুলি চালানো হয়, যা সরাসরি তাদের জীবন কেড়ে নেয়। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের সূত্রে জানা গেছে, এই হামলা লক্ষ্য করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ এটি ছিল ইচ্ছাকৃত। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইলিয়াস রদ্রিগেজ নামে একজনকে আটক করেছে। পাকিস্তান সুপার লিগের এই মৌসুমে বাংলাদেশের ক্রিকেটাররা যেন এক অন্যরকম উন্মাদনায় ভরপুর। শুরুতে 3 জন, এরপর আরও 2 জন, সব মিলিয়ে মোট 5 বাংলাদেশি ক্রিকেটার এখন এই জনপ্রিয় লিগের অংশ। অবিশ্বাস্য বিষয় হলো, এক দলের মধ্যেই আছেন 3 জন বাংলাদেশি সতীর্থ। প্রথমে নিলামে নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাসের নাম উঠেছিল। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ কিছু ম্যাচে সুযোগ পেয়েছেন, তবে নাহিদ মাঠে নামার আগেই চোটের কারণে পিছিয়ে পড়েন। অন্যদিকে করাচি কিংসের জার্সিতে লিটন দাসের খেলা শুরু হলেও অনুশীলনে চোট পাওয়ায় প্রথমবার পিএসএলে খেলার স্বপ্ন ভেঙে যায়। পরে পিএসএলের মাঝপথে দারুণ খবর আসে, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও ডাক পেয়েছেন। লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন 3 বাংলাদেশি। রিশাদ হোসেনের পর মাঝপথে যোগ দেন সাকিব ও মিরাজ। আজ লাহোর কালান্দার্সের এলিমিনেটর ম্যাচে রিশাদ হোসেন আবারও দলের সঙ্গে যোগ দিচ্ছেন। পাকিস্তানি ক্রিকেটাররা আটকা পড়েছিলেন ভারত পাকিস্তান সংঘাতের কারণে। পরিস্থিতি ছিল বেশ কঠিন। এই অস্থিরতার ফলে পিএসএল ও আইপিএল উভয় লিগই কিছুদিন বন্ধ ছিল, তবে অস্থিরতা কাটিয়ে মাঠে ফিরেছে এই টুর্নামেন্ট। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।